এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলোচনার বিষয় নতুন সরকার। আলোচনায় আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিক বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতেই যদি আমরা বলতে চাই, আজ সারাদিন কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবারে শুরু হলো, শুক্রবার দুপুর নাগাদ আমরা দেখলাম যে ক্যাবিনেটের মিটিং। সকাল থেকে বেশ তৎপর ছিলেন প্রত্যেক উপদেষ্টা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের। সেখানে কেমন দেখলেন আজকে এই যে একদিনের যে অবস্থা? এবং আমরা কিন্তু এই জায়গাটিতে এসেছি, প্রায় 3 দিনের একটি গ্যাপ আছে আমাদের যে সরকার, বিদায়ী সরকার ছিল, তারপরে ডক্টর ইউনূস আসা পর্যন্ত কিছুটা সময় ছিল, তারপরে এই 2 দিনে কতটুকু কি আশা দেখছেন? যদি আমরা শুরু করি ডক্টর শামীম রেজা স্যারকে দিয়ে। নিঃসন্দেহে তারা খুব ব্যস্ত সময় পার করেছেন এবং এটাই স্বাভাবিক, কারণ এটা তো নিয়মিত সরকার না যে সে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে মিটিংয়ে বসেন বা সভায় বসেন, সিদ্ধান্ত নেন। পুরো বিষয়টা তো আকস্মিক এবং একেবারেই আপনি বলতে পারেন খুবই ব্যতিক্রমী একটা পরিস্থিতি। তারপর আপনি যে কথা বললেন যে একটা মোটামুটি লম্বা সময় ওই অর্থে কার্যকর কোনো সরকার ছিল না। হয়তো সরকারি বিভাগগুলো ছিল, আমাদের অন্যান্য সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, অন্য সবই ছিল, কিন্তু যে অর্থে সরকার প্রধান প্রয়োজন পড়ে এবং তার অন্যান্য কার্যাবলীগুলো সেগুলো অনুপস্থিত ছিল এবং সেটা আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ হয়েছে। প্রথম দিকে আইন শৃঙ্খলা অবস্থা তো খুবই খারাপের দিকে গেছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনি এখনো পর্যন্ত দেখছেন যে পুলিশ সবাই এখনো যোগদান করেনি। এই চ্যানেলে আসবার আগে আমরা লক্ষ্য করছি যে এখনো শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। তো এরকম একটা পরিস্থিতিতে এবং এখনো কোনো জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন কিছু হয়তো খারাপ সংবাদ পাচ্ছি যে মানুষকে শৃঙ্খলা এখনো আনা যাচ্ছে না সকলকে। তো এরকম একটা অবস্থায় যে সরকার দায়িত্ব গ্রহণ করলেন গতকাল, সেটাও খুব দ্রুততম সময়ের মধ্যে বলতে হবে এবং অনুষ্ঠান ওরকম যে খুব জমকালো করে বড় করে আমরা যেভাবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু যখন তত্ত্বাবধায়ক ছিল বা এই ধরনের বা অন্যান্য সরকারগুলো শপথ গ্রহণ করে তার যে একটা ব্যাপক আয়োজন, সেটা না, এটা খুব অনেক বেশি আনুষ্ঠানিকতাও আমরা তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো সরকারের সময় দেখি। এছাড়া আমরা দেখি যে মোটামুটি একটা সাজানো গুছানো যে সংসার বলা যেতে পারে, সেটা বলা চলে খুব সহজ সরল ভাবে হয়েছে। এবং যিনি প্রধান হয়েছেন ডক্টর ইউনূস, তিনিও দীর্ঘ সফর শেষ করে নিঃসন্দেহে তিনিও ক্লান্ত ছিলেন এবং এসে কাজগুলো করা। তো আপনি যেটা বলছেন যে আজকের এটাই অনুমিত ছিল যে এটাই হবে। এবং কেন ক্যাবিনেট মিটিং হবে না? কারণ তাকে তো আগে বুঝতে হবে বা তাদেরকে বুঝতে হবে। এবং এটা তো রাজনৈতিক সরকার না যে সবাই একটা দল করতো এবং সবাই সবাইকে চেনে জানে কে কি করে, অথবা আমরা বসে গেলাম। এখানে আমার ধারণা যে আমরা যাদের চিনি দীর্ঘদিন ধরে, যারা সক্রিয় ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, তারা হয়তো পরস্পরকে চিনতেন, কিন্তু সবাইকে দেখে মনে হলো যে এমন না যে তাদের একদম প্রতিনিয়ত দেখা হতো বা সবাই সবারকে প্রতিদিন ওঠা বসা করতেন। হয়তো বা আপনি আমি যে ধরনের কাজ করি, আমাদের সঙ্গে হয়তো এর মধ্যে 2-3 জন ছিলেন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, সবার সঙ্গে সবার সেটা হতো না। তো তাদের এক জায়গায় আনা, তাদের বোঝা, তাদের একটা দপ্তর বন্টন করা হয়েছে। তারা তো এমন না যে এই দপ্তরে আগে ছিলেন বা তারা সচিব ছিলেন না বা মন্ত্রী ছিলেন না, তাদের সেগুলো বোঝার বিষয় আছে। এর মধ্যে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শ্রদ্ধার জন্য গেছেন, স্মৃতিসৌধে গেছেন, সবারে শহীদ মিনারে গেছেন, যারা আহত হয়েছেন তাদের দেখতে গেছেন। জি, আমরা সেটি দেখেছি একেবারে শপথের পরপর, যেটি সবাই বেশ খানিকটা অবাক হয়েছে। শপথের পরপরই ঢাকা মেডিকেলে ছুটে যাওয়া দেখতে, এটি সাধারণত কাউকে আমরা খুব একটা করতে দেখি না। যে পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে, যে অবস্থার মুখোমুখি এসে, সেটা তো এক কথায় বিভৎস এবং অকল্পনীয়। এবং যারা মৃত্যুবরণ করেছেন তারা তো মৃত্যুবরণ করেছেন, এবং যারা বেঁচে আছেন, আহত হয়েছেন, সেটা খুবই বিভৎস। জাহিদ চিকিৎসক আরও ভালো বলতে পারবেন যে কি অবস্থার মধ্যে দিয়ে তারা আছেন। অতএব সেটা তো দেখতে যাওয়া অবশ্য পালনীয় একটা বিষয় ছিল, এবং সেটা না যাওয়াটাই বরং অস্বাভাবিক হতো। আমার মনে হয় আপনার ছোট প্রশ্নে আমি বড় জবাব দিয়ে ফেললাম। আমার কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে, যদিও তাদের জন্য প্রত্যাশিত, কারণ এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সরকার, মানে যেখানে ছাত্র জনতা আসলে নির্ধারণ করেছে তাদের সরকার। অর্থাৎ আপনার কথা আসলে কোনো অংশেই আসলে বেশি নয়। আমি একটু বরং সেক্ষেত্রে ওইটাও তাহলে যোগ করতে হবে যে তারা বাইরে বেরিয়ে এসে একটা কাজের বর্ণনাও দিয়েছেন যে কি কি তারা আলোচনা করেছেন, কি একটা ছোটখাটো সাংবাদিকদের
মুখোমুখি হওয়া, যেটা যে কি করতে চাই, কি করতে চান, কি আলোচনা হয়েছে প্রাথমিক, সেটাও একটা ভালো শুরু বলা যায়। জি, ডাক্তার জাহিদুর রহমানের কাছে আমি জানতে চাইব, বিশেষ করে স্যার যে কথাগুলো বললেন, আজকে অনেকগুলো দপ্তরগুলো বন্টন হয়েছে, সেখানে আলোচনা হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টি এসছে, সেখানে আমরা দেখেছি নাহিদ যিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, এবং তারা কিন্তু ছাত্ররা কিন্তু শুনেছেন ওখানে সংখ্যালঘু বা অথবা যদি বলতে হয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের কথা বলেছে, তাদের সাথে কথা বলেছেন, আহতদের নিহতদের পরিবারের চিকিৎসার কথা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন। এই যে বিষয়গুলো আছে, এবং আর্থিক খাতকে তারা বেশ গুরুত্ব দিয়েছেন। এই মুহূর্তে এই যে দপ্তর বন্টন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতিতে আছে, সেটি কতটা ফেরানোর জন্য কি উদ্যোগগুলো আসলে নেওয়া দরকার? আমরা জানি যে আগামী কালকে বা পরশু দিনে কিন্তু আবার আইজিপি এবং অন্যান্যদের সাথে বসবেন আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি এটা আমাকে প্রশ্ন করেনি, কিন্তু আমি একটু লোভ সামলাতে পারছি না। একটু স্বাধীন বাংলাদেশ, খোলাখুলি কয়েকটা কথা বলা দরকার। সেটা হলো ডক্টর ইউনূস হসপিটালে গেছেন, উনি একেবারেই অদ্ভুত কোনো কাজ করেননি, একদম স্বাভাবিক। আমাদের কাছে, আপনার কাছে যে লাগছে, এটা আমাদের অনেকের কাছেও লাগছে। কেন জানেন? আমাদের মনে হয় এই দেশে মানুষের চাইতে একটা রেল স্টেশন, একটা মেট্রো স্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট। ওখানে যেতে হবে, ওখানে গিয়ে কাঁদতে হবে। আমাদের হওয়ার কথা ছিল। ডক্টর ইউনূস কিন্তু এয়ারপোর্টে এসে আবু সাইদের জন্য কেঁদেছেন, খুব স্বাভাবিক। আমরা জাতি কেঁদেছি, কিন্তু এটা উনি শুধু না, আবু সাইদকে দেখে তার কথা বলতে গিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছি। খুব খুব কমন বিষয়। কিন্তু হলো কি, আমরা এতদিন এমন একটা সিস্টেমের মধ্যে ছিলাম, আমাদের সামনে একটা ডিফারেন্ট রিয়ালিটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। হাজার হাজার মানুষের চাইতে একটা স্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আপনি ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন যে একটা স্টেশন বাঁচানোর জন্য হাজার হাজার, তাদের ভাষায় দে ইউজ দ্য ওয়ার্ড টোকাই, অত্যন্ত বিদ্রুপাত্মক ভাষায়, যে টোকাইদেরকে টাকা দিয়ে করা হয়েছে। সো এই ন্যারেটিভগুলোর মধ্যে আমরা ছিলাম, প্রোপাগান্ডা মেশিন এগুলো সমানে প্রোপাগেট করেছে। সেই কারণে না আজকে আমাদের খুব স্বাভাবিক ঘটনাগুলো একটু কেমন কেমন যেন মনে হয়। অথচ লিস্ট একটা মানবিক ডেমোক্রেটিক সোসাইটিতে এগুলোই তো হওয়ার কথা, এমনিই হবে, এগুলো খুব স্বাভাবিক। আমি প্রায় বলি যে বাংলাদেশে দেখবেন কর্তব্যপরায়ণতা একটা গুণ হয়ে গেছে। আপনি কাউকে টাকা দিচ্ছেন, ও চাকরি করবে ঠিকঠাক মতো, কর্তব্য পালন করবে, এর মধ্যে গুণের কিছু নাই। ফাঁকি দিলে তাকে আমরা ধরবো, এটা তার দোষ। কিন্তু না, উনি কর্তব্যপরায়ণ না, এটা গুণ না। আসলে ব্যাপারটা এরকম। ক্যাবিনেটের প্রশ্নে আসি। আমাদের এই মুহূর্তে ইমিডিয়েট যে ক্রাইসিস আছে, আচ্ছা অ্যাজ এ হোল একটা কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ যে অপশাসন চালিয়ে গেছে, যে দুঃশাসন চালিয়ে গেছে, এর চাইতে খারাপ কিছু হওয়া সম্ভব না। সুতরাং আপনি চোখ বন্ধ করেই যদি একটা 10 জন মানুষকে, ওই যে প্রায় শোনা যেত না বিকল্পকে, খুব শুনতাম মানে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি প্রায় বলি আপনি চোখ বন্ধ করে একজন মানুষকে রাস্তা থেকে ধরে এনে গদিতে বসিয়ে দেন, তিনি শেখ হাসিনার চাইতে ভালো হতেন। কারণ এরকম ইভিল না হলেই হতে পারে তার যোগ্যতা কম, বুদ্ধি কম, পড়াশোনা কম, কিন্তু আপনার তো খারাপ করার ইন্টেনশনটুকু যদি না থাকে, আপনি যদি মানুষের জন্য ভালো কিছু করতে চান, সিস্টেমের কিছু ফ্লজ আছে আনডাউটেডলি, সেগুলো কাটিয়ে কিন্তু আপনি ফার বেটার দিতে পারবেন। এখন দুটো জায়গায় আমাদের, একটা হলো ইমিডিয়েট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। যিনি দায়িত্বপ্রাপ্ত, ওনাকে আমি ব্যক্তিগতভাবেও খুব ভালো মতো চিনি এবং আমি ওনাকে খুবই ক্যাপেবল মানুষ হিসেবে মনে করি। উনি আমাদের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি যে আস্থার যে সংকটটা তৈরি হয়েছিল, সেই সংকটটা তিনি খুব দ্রুত দূর করতে পারবেন, তার নেতৃত্বে সেটা হবে। এবং পুলিশ বাহিনীর মধ্যে এটা আমি মানি যে ইমিডিয়েটলি রেস্টোরেশন অফ দ্য পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, তারপর আসলে একটা বড় ধরনের রিফর্ম লাগবে পুলিশের মধ্যে। কারণ আপনি কতগুলো দলীয় ক্যাডারকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছেন বিভিন্ন পদে, যারা অন্ধভাবে আসলে এমন কতগুলো কাজ করেছে যেটা কোনোভাবেই একটা রাষ্ট্রীয় বাহিনীর কাজ হতে পারে না। সো এটা উনি ভালোভাবেই পারবেন, আমি বিশ্বাস করি। ঘটনাচক্রে অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা যিনি ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথেও আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আমি বিশ্বাস করি যে এই সেক্টর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইনফ্যাক্ট আমাদের ইমিডিয়েট যে আনন্দ আছে, এটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের ইকোনমিক ক্রাইসিসের প্রবলেমগুলো যা যা আছে সেগুলো ফেস করতে শুরু করব। ইনফ্লেশন আসবে এবং আমরা আমাদের রিজার্ভের কি অবস্থা দেখতে শুরু করব। সব কিছু কিন্তু আসলে সামনের দিকে ধেয়ে আসছে। সো এই সময়টায় আমি মনে করি অত্যন্ত যোগ্য একজন মানুষ আছেন। আমি ওনার সম্পর্কে একটা তথ্য দিতে পারি, যেটা ওনার কাছ থেকে আমার সরাসরি শোনা। 2001-06 সময় যখন উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আমরা অনেকে হয়তো জানি না, বাংলাদেশে অলিগার্ক তৈরির একটা বড় অস্ত্র হচ্ছে ব্যাংক দেয়া। আমরা কিন্তু অনেকে জানি না 2001-06 বিএনপি এই
5 বছরে একটা ব্যাংকও দেয়নি, নট আ সিঙ্গেল ব্যাংক। চাপ ছিল, ডক্টর সালেহউদ্দিন বলছেন যে ওনার উপরে চাপ ছিল, কিন্তু উনি সেই চাপটাকে উইথস্ট্যান্ড করেছেন এবং দেননি। হ্যাঁ, এর মধ্যে নিশ্চয়ই সরকারেরও শেষ পর্যন্ত কনভিন্সড হওয়ার ব্যাপার ছিল। তো আমি বিশ্বাস করি, এবং একই রকম স্বাধীনতা, শক্ত হাতে অর্থনীতি চালানো এবং পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর মতো অথরিটি তাকে নিশ্চয়ই দেওয়া হবে, এবং সেটা হলে আমি আশা করি, বিশ্বাস করি। আর সবার উপরে তো ডক্টর ইউনূস আছেন। আর আরও কিছু কিছু ক্ষেত্র আছে, আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে আমি আরেকটা জায়গার কথা বলতে চাই, মিস্টার তৌহিদ হোসেন, উনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। নট অনলি দ্যাট, উনি আমাদের মানে ইন্টারন্যাশনাল ইস্যুসগুলোতে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের বাইল্যাটারাল রিলেশনস, এটা ইন্ডিয়া, এটা আমেরিকা বা চায়নার সাথে উনি পাবলিকলি কথা বলেছেন, এবং আমি কনভিন্সড যে উনি আমাদের এই মুহূর্তে যে মেজর প্রবলেমগুলো আছে, যে বাংলাদেশ মেজর পাওয়ারগুলোর সাথে কীভাবে ব্যালেন্স করবে, জনাব তৌহিদ হোসেন ইজ কেপেবল এনাফ টু ডু দ্যাট। আর বাকি যারা আছেন তাদের আমরা অনেকেই চিনি, অসাধারণ ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি এই দায়িত্ব তারা না পালন করলেও তার সাথে তারা অ্যাডজাস্ট করে নেবে এবং ভালো করবেন। সেটা তো অবশ্যই। ডক্টর জাহেদ যে বিষয়টি বলছেন, সেটি যদি রেশ ধরতে হয় যে মন্ত্রণালয়গুলো চালানোর যে বিষয়গুলো, যে প্রত্যেকেই ক্যাপেবল এবং প্রত্যেকেই আমরা জানি যে তারা তাদের জায়গায় গুণী এবং নিজেদের কাজের দ্বারাই তারা সম্মানিত এবং প্রতিষ্ঠিত। যদি বলতে হয় যে আমরা কিন্তু এখন দেখছি যে প্রশাসনগুলোতে এক ধরনের শূন্যতার তৈরি হচ্ছে, একদম সবাই মিলে গণহারে দেখা যাচ্ছে যে তিনি পদত্যাগ করছেন, শূন্যস্থান হচ্ছে। সে জায়গাগুলো যখন কমে যাবে, আবার অনেকে যারা আছেন তারা এতদিন আসলে অপেক্ষা করেছিলেন যে কিভাবে কার কথা তিনি শুনবেন বা কার কথা তিনি মানবেন। এই মুহূর্তে আসলে এই শূন্যতাগুলো পূরণ করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? কারণ এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। কোনো কোনো জায়গায় আমরা দেখেছি সাংবিধানিক পদও রয়েছে। আজকে দেখলাম যে গভর্নরও তিনিও পদত্যাগ করেছেন, ডেপুটি গভর্নররা আছেন, আর্থিক খাতে অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা একই রকম দেখছি। একটু যদি বলেন শামীম স্যার। দেখুন, ধরে নেন যে আমাদের একেবারে খুব গণতান্ত্রিক একটা সরকার, 5 বছর পর পর পরিবর্তন হয়েছে, অথবা এরকম একটা মোটামুটি একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। এরপরেও যদি দীর্ঘ 1.5 দশক বা তারও বেশি সময় ধরে একটা সরকার বা একটা দল কোনো একটা অবস্থায় থাকে এবং সে যখন চলে যায়, তখন যে ডিসরাপশনটা হয় সেটা কিন্তু মানতে হবে আপনাকে। কারণ এই পরিস্থিতির মুখোমুখি কিন্তু আমরা আগে কখনো হইনি। এবং অনেক আপনি যদি বলেন যে অন্য দেশে হয় কিনা, না, অন্য দেশে হয় না। হয় সেখানে নির্দিষ্ট মেয়াদের বেশি থাকা যায় না, 2 মেয়াদের বেশি থাকা যায় না, কিংবা পদ্ধতিটা এমনভাবে তৈরি করা হয়েছে যে কে আসছেন কে যাচ্ছেন তাতে কিছু এসে যায় না। আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু সরকার যে হ্যান্ডওভার করেছে তা কিন্তু নয়, সরকার চলে গেছে এবং মাঝখানে একটা আমি সেই কথাই বলছিলাম যে ধরুন যে এখানে আন্দোলন সংগ্রাম হয়নি ব্রিটেনে, গত কয়েক বছরের মধ্যে আপনি কি দেখছেন? মাত্র ধরুন 1 থেকে 1.5 মাসের মধ্যে সরকার পড়ে গেছে, নতুন প্রধানমন্ত্রী আসেন, আবার পরিবর্তন হয়েছে, আবার পরিবর্তন হয়েছে, কয়েকজন পর পর আসছে। আপনি যদি দেখেন, মানে পৃথিবীর একটা শক্তিশালী এবং সামরিকভাবে শক্তিশালী একটা গুরুত্বপূর্ণ দেশ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা দেশ, তার খুব দ্রুত কয়েকজন পড়ে গেলেন পরপর, এবং সবশেষ যিনি ছিলেন তিনিও খুব বেশি দিন থাকলেন না। তাহলে কি ওর কাজকর্ম বন্ধ হয়ে গেছে? মন্ত্রণালয়গুলো চলেনি, অন্য কিছু চলেনি? বিষয়টা যেটা ঘটেছে, পুরো সিস্টেমটা কোলাপস করে যাওয়ার মতো অবস্থায় হয়েছে। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভেতরে যে দীর্ঘদিন ধরে একই গোষ্ঠী, একই ধরনের, আমি বলছি যোগ্যতা অযোগ্যতার প্রশ্নে যাচ্ছি না, দায়িত্বগুলো বন্টন হয়নি, পুনর্বন্টন হয়নি। যার যে দায়িত্ব পালনের কথা তিনি না করে হয়তো সেটা দীর্ঘদিন তার কাছে রেখে দিয়েছেন। এটা তো একটা ধারাবাহিকতার বিষয়। আপনি যদি আমলাতন্ত্রের কথা বলেন, তার তো একটা প্রক্রিয়া আছে যে কোন স্তরের পরে কোন স্তর কাজ করবে, কোন পর্যায়ের পরে কোন পর্যায়ে কাজ করবে। এর আগেও কিন্তু সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশ, এবং আমরা 80-র দশক পর্যন্ত বা ইভেন 90 দশকেও যখন মোটামুটি 2টো দল নিয়ন্ত্রিত যে সরকার পরপর এসেছে, তখনও কিন্তু আমরা সরকারি কর্মকর্তাদের বলতে শুনতাম যে ঠিক আছে সরকার গেছে, আমি তো আমার জায়গায়, এটা তখন একটা সাধারণ কথা ছিল, বা যখন যে সরকার আসে আমি তো তখন তার জন্য কাজ করব। অর্থাৎ তারাও যে কেউ সরকারপন্থী ছিলেন না, কেউ রাজনীতি করতেন না, আমি সে কথা বলছি না, কিন্তু একটা বড় অংশই মনে করতেন যে আমার কাজ হচ্ছে সরকারকে সার্ভ করা, রাষ্ট্রকে সার্ভ করা, বা আমার ঝুট ঝামেলার মধ্যে দেওয়ার দরকার নেই। এই সাধারণ অনুশীলনটাও সম্ভবত নষ্ট হয়ে গেছে ভেতর থেকে। ফলে এখন যে চাপ সৃষ্টি হয়েছে, এবং আপনি যে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে আপনি ব্যাংকগুলোতে বলেন, অর্থ খাতের বিভিন্ন জায়গাগুলোতে বলেন, সরকার তো 1-2টা বিভাগ না, অর্থ খাত বলতে তো শুধু বাংলাদেশ ব্যাংক বা কয়েকটা ব্যাংক না, তার আরো অসংখ্য দপ্তর, অধিদপ্তর, জায়গা, অনেক কিছু রয়েছে মন্ত্রণালয়ের নিচেও, পুরো আর্থিক খাত, পুরো একটা বড় খাত। আবার আপনি যদি প্রশাসনের দিকে আসেন, একটা বিরাট ব্যবস্থা সেখানে, একেবারে স্থানীয় পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত। সম্ভবত যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে,
এখন আগে যারা ছিলেন ওই চাপটা তারা নিতে পারবেন না, কারণ হয়তো এমন অনিয়ম ভেতরে তৈরি হয়েছে, পদ্ধতিগতভাবে এমন গলত তৈরি হয়েছে এবং পুরো সিস্টেমটার মধ্যে এমন ধরনের ফাঁক ফোকর তৈরি হয়েছে যে তারা রাখতে পারবেন না। সুতরাং যিনি দায়িত্বে ছিলেন দুটো কারণে সরে যাচ্ছেন, হয় তিনি রাজনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত ছিলেন, অতএব তাকে সেখানে এখন থাকাটা তার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠছে না, আর একটা হলো তিনি ওই চাপটা নিতে পারবেন কিনা। আমি যদি কোনো নাম উল্লেখ না করেও বলি, আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, যদি তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিযুক্ত নাও হয়ে থাকেন, আমি ধরে নিই রাজনৈতিকভাবে বিশেষ কোনো সরকারকে তিনি নির্দিষ্ট কাজের বাইরে যাতায়াত করার কথা না, যে ব্যবস্থাপনায় যাওয়ার কথা না, সেই ক্ষেত্রেও যদি তিনি ওই সীমা অতিক্রম করেও থাকেন, তারপরেও বলবো যে সম্ভবত তিনি চাপটা নেওয়ার অবস্থাতে নাই। মানে সবকিছু মিলে এমন একটা অবস্থা আছে যে পদত্যাগই এখন সবচেয়ে ভালো। একটা হচ্ছে যে চাপ একটা সৃষ্টি হয়েছে, যারা বঞ্চিত, যারা এতদিন করেনি, এর মধ্যে তো একটা রাজনীতি আছে, এটা তো অস্বীকার করলে চলবে না। একটা দল 15-16 বছর ছিল, তো অন্য এর আগে যে দল ছিল তারও তো সমর্থকরা সেখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমরা এটিও দেখেছি তার যারা সিম্প্যাথাইজার তারা সেখানে আছে, অনেকে প্রতিবাদ করছেন, অনেকে আমরা যেরকম শুনেছি যে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে, এরকম বেশ কিছু এই কথাগুলোকে আমি যদি একেবারে খুব খুব মোটা দাগে আনি, একটা হলো আমার কাছে প্রথমত যেটা মনে হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজ দায়িত্বে ছেড়ে দিচ্ছেন। এটা তো ধরুন বিশ্ববিদ্যালয় না, এটা তো এরকম আপনারা মনমতো প্রতিষ্ঠান না যে ঠিক আছে ও চলে গেল, যে একটা চাপ সৃষ্টি হয় সরকার পরিবর্তন হলে ইত্যাদি হলে, বা যেটা যদিও সেটা হওয়ার কথা না কিন্তু হয় একটা রীতির মতো, কিন্তু জনপ্রশাসনে তো এটা হওয়ার কথা না, সরকারের মন্ত্রণালয়গুলোতে এটা হওয়ার কথা না, ব্যাংকগুলোতে তো এটা হওয়ার কথা ছিল না, বাংলাদেশ ব্যাংকের মতো জায়গাতে হওয়ার কথা ছিল না। তার মানে চাপটা নেওয়ার মতোই অবস্থায় তারা নেই। সম্ভবত যে সংস্কারটা দরকার, এখন যে অবস্থাটার মুখোমুখি তাদের হতে হবে, সেই অবস্থাটা তারা নিতে পারছেন না চ্যালেঞ্জ হিসাবে, ওই নেতৃত্ব দেওয়াটা সম্ভব না, কিংবা ওই রিকভারিটা করার জন্য যে অবস্থাটা দরকার সেটা নেই, সেটা তারা জানেন, হয়তো আগে এতদিন বলতে পারেননি, এখন বলছেন। আর একটা হয় যে একটা চাপ তো একটা গোষ্ঠী তো দেওয়ার চেষ্টা করছি, সেটা বোঝা যায় যে যতই আমরা এখন দলনিরপেক্ষ একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, তারপরেও রাজনীতি তো চলে যায়নি, তাদের সমর্থকরা তো চলে যায়নি, তারাও একটা চাপ সৃষ্টি করছেন। আবার অনেকে অস্থিরতা হতে পারে, আমি থাকতে পারবো কিনা, মান অপমানের ব্যাপার আছে, আমাকে কাজ করতে দেবে কিনা, এজন্য চলে যাচ্ছে। কিন্তু আপনি শুরুতে যেটা বললেন, ওই যে ফাঁকাটা, সেটা তো দুটো কারণে, একটাতে এটা তো আমরা একটা কাঠামোগত ব্যাখ্যা করলাম, এরকম পরিস্থিতি এরশাদ সরকারের পতনের পরেও হয়তো কিছুদিন দেখা গেছে, অন্যান্য সময় এটা দেখা গেছে, 70s 80s যেটা হয়েছে হয়তো এই আকারে হয়নি, কিন্তু এবারেরটা তো একেবারে অন্যরকম। এবারের আন্দোলনের গতি প্রকৃতি, যে জন আন্দোলন, শিক্ষার্থী এবং জনগণের, এবং যে ভয়াবহতা এটার যে ধ্বংসাত্মক যে চিত্রটা, সেটা তো স্বাভাবিক না। সুতরাং সেটাকে কন্টেইন করা একটা বিরাট ব্যাপার। তো যে কারণে এই সবগুলো মিলে সুবিধা অসুবিধা, স্বার্থবাদী অস্বার্থবাদী, পারবো না, জায়গা নেবো কি নেবো না, চাপে ছাড়ছি, অথবা ইচ্ছায় ছাড়ছি, অথবা পারবো না ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এটাতে মোটেই ভীত না বা চিন্তিত না, কারণ এটা সবই আছে, কাঠামোতে আছে, এবং যারা বঞ্চিত ছিলেন তারা তো স্বাভাবিক একটা অভিজ্ঞতা তৈরি করতে তারা চেষ্টা করবেন, আপনাকে তো বাস্তবতাটা মানতে হবে। কিন্তু আমার মনে হয় যে সরকার যেহেতু গঠিত হয়েছে, একটা দিন গেল, এখন মন্ত্রণালয়গুলো বন্টন করা হয়েছে, তারা সেখানে বসবেন, যাবেন, নিশ্চয়ই যারা জ্যেষ্ঠ কর্মকর্তা আছে তাদেরকে ডাকবেন। কিন্তু যে কথাটি একটু আগে বলছিলেন, বাংলাদেশ ব্যাংক সহ অন্য যে সেক্টরটা, সেখানে আমি ব্যক্তিগতভাবে জনাব সালাউদ্দিন একসময় আমার বস ছিলেন, আমরা সবাই পল্লী কর্ম ফাউন্ডেশনে আমরা যখন 4টা প্রথম শ্রেণী পেলে, এই 90 দশকের সেই দিকে একটা রীতি হয়েছিল, সবাই আমরা পল্লী সহায়ক কর্ম ফাউন্ডেশনে পিকেএসএ, তখন এত বড় ছিল না, ছোট প্রতিষ্ঠান ধানমন্ডিতে, উনাকে আমরা পেয়েছিলাম। খুব ডিসিপ্লিন মানুষ, যথেষ্ট আমি সম্মান রেখে বলবো বেশ রাগী তেজস্বী মানুষ, কাজের ক্ষেত্রে খুব কড়া। সুতরাং উনি কাল পরশু যখন যাওয়া শুরু করবেন, কাজ করা শুরু করবেন, তখন আমরা এটা অনুভব করব যে আর্থিক খাতে কিছু পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আসবে। আমার ধারণা যে কাল পরশু সবাই ফিরে আসবেন কাজ শুরু করবেন। জি স্যার, একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আমরা ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম নতুন সরকার নিয়ে। প্রথম দিন গেল আজকে খুব ব্যস্ততার মধ্যে। আমি জাহেদ স্যারের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে অনেক দেখা যাচ্ছে যে লোক চলে যাচ্ছে প্রশাসনগুলো থেকে, ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে, এক ধরনের শূন্যতা নিয়ে শুরু হবে কিনা সেটি নিয়ে আমরা তারপরও ভীত নই, কিন্তু
অনেক অসমাপ্ত কাজ রেখে গেছে যে সরকার চলে গেছে। আবার অগ্রাধিকারের ভিত্তিতে যদি আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, তার তো একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা থাকবে, মধ্যম মেয়াদী একটি পরিকল্পনা থাকবে। কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমরা অনেক সময় দেখি যে প্রকল্পগুলো যখন নেওয়া হয় সেখানে রাজনৈতিক অনেক সময় প্রাধান্য থাকে, আবার রাজনৈতিক কারণে অনেক প্রকল্প বাতিলও হয়, এরকমও আমরা দেখেছি এবং শুনেছি। সেক্ষেত্রে এই যে অসমাপ্ত কাজের ধারাবাহিকতাটি কেমন হতে পারে এই সরকারের জন্য? মানে শূন্যতা নিয়ে ভীত না, মানে কিছু কিছু শূন্যতা খুশির। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো না? জি, এগুলো সব দুষ্ট। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের যথেষ্ট সময় নেই, আমার অর্থনীতি খুব আগ্রহের জায়গা, আই ক্যান প্রুভ উইথ দ্য ডেটা যে আমাদের এই তথাকথিত গভর্নররা কিভাবে ব্যাংক লুটপাট, আমরা যেটাকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলি, ব্যাংক লুটের সাথে কিভাবে জড়িত ছিলেন, কিভাবে অলিগার্কদের হয়ে তারা কাজ করেছেন। সো দে অল আর ক্রিমিনালস। উনি তো পালাবেন, আপনারা চলে যাচ্ছেন শব্দটাও ব্যবহার করেছেন শেখ হাসিনার ক্ষেত্রেও। মজার ব্যাপার, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে শি ফ্লেড, ফ্লি শব্দটা ব্যবহার করা আছে, উনি পালিয়েছেন আসলে। ঠিক একইভাবে যদি ওনাদের প্রধান নেতা পালিয়ে যান, এবং ঘটনাচক্রে উনি স্যার শব্দটা চালু করেছিলেন, ম্যাডাম না, ওনাদের স্যার যদি পালিয়ে যান, ওনারা তো পালিয়ে যাবেনই। মোস্ট অফ দেম আর ক্রিমিনালস। খুব সোজা সাপটা কথা। কারণ হলো আপনি ওই পদগুলোতে যেতে পেরেছেন, আপনি একেবারে খেয়াল করি আমাদের কনস্টিটিউশনে কিন্তু কর্মকর্তা শব্দটাও নাই। আমি আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালসের কথা বলছি, কর্মচারী, এবং এটা প্রজাতন্ত্রের কর্মচারী, ইউ আর পাবলিক সার্ভেন্টস। আপনি সরকারি কর্মকর্তা দেখবেন এটাকে ডিস্টর্ট করা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী বলা হয় না, আমাদের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী। আসলে যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকেন, আপনি একটা সরকার আপনাকে যদি ইললিগাল কিছু করতেও বলে, ছোট্ট একটা এক্সাম্পল দিই, পুলিশ বলতে পারে যে না, আমাকে তো ওটা করতে বলা হয়েছে তাই আমি করেছি, বা কোনো একজন সচিব বলতে পারেন নো, আপনি কোনো ইললিগাল কাজ করতে বাধ্য না, বরং ওটা করে দিন আপনার ডিফেন্স হবে না আপনি ইললিগাল কাজ যদি করে থাকেন। খুব সোজা সাপটা, এই নিয়মগুলো এরকমই। সো তারা পালিয়েছেন, পালানোরই কথা। এখন আমরা মনে করি শূন্যতা বরং ইভেন ভালো, আমরা এই জায়গায় যোগ্য লোক নিয়ে আসতে পারবো। তার চেয়ে জরুরি কথা, যারা পালাচ্ছেন তাদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে, ক্রিমিনালদের বিচার করতে হয়। একটা সোসাইটিতে ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অপরাধের, মানে ম্যাস যে এক ধরনের বিচার আমরা কিছুটা দেখার চেষ্টা করা, এটা বিভৎস। তাহলে কি ওনারা জবাবদিহিতার মুখোমুখি হয়ে যাবেন অথবা সেই পর্যায়ে যাবেন, সেই ভয়েও কি পালাচ্ছেন? না, ওনার জবাবদিহি হতে হবে, পালালেও হতে হবে। এবং আমরা জানি অনেকে যে ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স তামাদি হয় না। ওনারা যদি দেশ থেকে পালিয়েও যান, কোনো একদিন সেটারও বিচার করার স্কোপ আছে। ওনারা যদি মনে করেন আমি পালিয়ে রিজাইন করে এড়াতে পারি কিনা, একটা নেগোশিয়েট করার চেষ্টা করব, এবং যদি এটা দেখিও আমরা এরকম লক্ষণ, আমরা শোরগোল করব এটা নিয়ে। কারণ এইরকম মানুষদের যদি বিচার না হয়, একটা স্টেটকে যারা ধ্বংস করে দিয়েছেন তাদের বিচার হতে হবে, তো আমাদের জেনুইনলি বিচার হতে হবে। প্রায়োরিটির কথা বলছেন, আমি প্রকল্প নিয়ে দুই একটা কথা একটু বলতে চাই। বাংলাদেশে রাজনৈতিক কারণে কোনো প্রকল্প আসলে এর মধ্যে মেজর নেওয়া হয়নি। বাংলাদেশে প্রকল্প নেওয়া হয়েছে কোন কোন প্রকল্প আপনি করলে ফাইন্যান্সিং পাবেন এবং লুট করতে পারবেন। আল গিভ অ্যান এক্সাম্পল। ধরুন পদ্মা সেতুর রেল সংযোগ যে প্রকল্প, আমরা অনেকে জানি না, পদ্মা সেতুর টোটাল তৈরির খরচ হলো 32,000 কোটি টাকা এখন পর্যন্ত। এটা কত গুণ বেশি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু রেল যে সংযোগটা যাবে মোংলা পর্যন্ত ঢাকা থেকে, সেই রেল সংযোগ এখনই হচ্ছে 39,000 কোটি টাকা। পদ্মা সেতু আমরা নিজের টাকায় করেছি, কিন্তু এটা চায়নার লোনে। আমি ডক্টর নাম তো ভুলে গেলাম, চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, মানে সরকার প্রধানমন্ত্রী খুব খেপেও গিয়েছিলেন ওনার উপরে, যাই হোক আই ফরগট হিজ নেম। খুবই শর্ট, ডক্টর মইনুল ইসলাম। উনি নৌকায় ভোট দিয়েছেন বলেন, 18 নির্বাচনে দিতে গেছেন এবং ভোট ডাকাতি দেখে এসছেন। ডক্টর মইনুল বলছেন, ওনার একটা লিস্ট আছে যে এই রেল প্রকল্প কোনোদিন ইকোনমিকলি সাস্টেইনেবল হবে না, কিন্তু এই প্রকল্পটা নিয়েছেন কারণ আপনি একটা প্রকল্প যখন করেন তখন এর কয়েক গুণ টাকায় করেন। আপনি চায়নার সাথে সম্পর্ক করতে চান, একই সাথে এখান থেকে টাকা খেয়ে ফেলতে পারেন। বাংলাদেশের প্রকল্প ইনফ্রাস্ট্রাকচারের যে খরচ, সেটা পৃথিবীতে হাইয়েস্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংক, ডক্টর জাহিদ এখন রিটায়ার্ড, উনি রীতিমতো সংবাদ সম্মেলন করে কম্পেয়ার করে 16 বা 17 সালে ওই সময়ই দেখিয়েছেন। সো মেজরিটি একটা বিরাট অংশের প্রকল্প আছে যেগুলো অনেক বেশি এগিয়ে যায় নাই, যেগুলো এখনো শুরুর পর্যায়ে আছে। খুব দ্রুত একটা ফিজিবিলিটি স্টাডি হওয়া দরকার। ডক্টর সালিউদ্দিনের অধীনে পরিকল্পনা মন্ত্রণালয় আছে, ডক্টর ইউনূস তো আছেনই,
বন্ধ হয়ে যাওয়া দরকার, যেগুলো এখনো শুরু হয়নি, যেগুলো হয়েছে সেগুলোতে খুব বেশি কিছু করার নেই, আর যেগুলো চুক্তি পর্যায়ে আছে সব কিছু রিভিজিট করা দরকার, রিভিউ করা দরকার। কারণ হচ্ছে একটা সরকার, আমরা বিশেষ করে 14 থেকে 24 এর আগে তারা মোটামুটি নির্বাচিত একটা সরকার ছিল, এই সময়ের মধ্যে এই সরকার যাবতীয় অ্যাগ্রিমেন্ট যা যা করেছে, আমি যদি সোকল ডেভেলপমেন্টের অ্যাগ্রিমেন্টের কথা বলি, সেগুলো আসলে তার ব্যক্তিগত কতগুলো হিসেব, এক হলো সে নিজে বেনিফিটেড হবে, অথবা কোনো একটা প্রজেক্ট কাউকে দিলে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করবে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ডিপ সি পোর্ট সবচেয়ে ভালো হতে পারতো, বহু বছর ফিজিবিলিটি স্টাডি করে বলা হয়েছিল সোনাদিয়াতে, পারলেন না, ইন্ডিয়া ভেটো দিল। এখন ইন্ডিয়া ভেটো শুনতে হবে, উনি আপনাকে ক্ষমতায় রেখেছে, সুতরাং আপনি শুনলেন, শুনে এটা বাদ দিয়ে মাতার বাড়িতে আসলেন, মাতার বাড়িতে আসার পর এখানে আপনি জাপানকে, ইন্ডিয়ার তো আবার টাকা নাই, তো ওরা জাপানকে নিয়ে আসলো, ফাইন্যান্স করলো। তো এরকমই আপনি দেখবেন প্রচুর প্রজেক্ট আছে যে দেশের স্বার্থে হয় নাই, ওদের স্বার্থে হয়েছে। সো যেগুলো হয়ে গেছে গেছে, যেগুলো হয়ে যায়নি এরকম একেবারে রিভিজিট করলে আমরা দেখবো বিরাট পার্সেন্টেজের প্রজেক্ট আছে, এগুলো আমরা এখনই বন্ধ করতে পারবো। আমাদের ইকোনমিক ক্রাইসিস সামনে আছে, এটা দরকার, খুব জরুরি ভিত্তিতে দরকার। আরেকটা কথা একটু বলে রাখি, যে পরিমাণ প্রকল্প, যে টাকা এতদিন করা হয়েছে, আপনি অর্ধেকও যদি চুরি করেন, গ্রস হিসাব করেন, চুরি অর্ধেক করবেন, আমরা ধরে নিলাম যে চুরি পুরো মুক্ত হয়ে গেল, অর্ধেক চুরিও হলে দ্বিগুণ প্রকল্প হয়ে যেত। সুতরাং আপনি যখন মনে করছেন যে অর্থনৈতিক সংকটে আমাদের সোকল্ড উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমে যাবে, তা কিন্তু না। কিন্তু আমি বিশ্বাস করি এই সরকার করাপশনকে খুবই কম পর্যায়ে আনবে, ফলে আমরা অনেক কম টাকায় আর অনেক বেশি প্রকল্প করতে পারবো। অবশ্যই আমরা দুর্নীতি নিয়েও কথা বলবো। শামীম স্যারের কাছে জানতে চাই, সেটি হচ্ছে এই মুহূর্তে অনেকে, বিশেষ করে রাজনৈতিক দল বিএনপি থেকেও কিন্তু বলছে, অনেকেই কিন্তু বলছে যে দলগুলো আছে যে নির্বাচন কখন হবে, এক ধরনের তারা, নির্বাচন কত দ্রুত দেওয়া সম্ভব, যেহেতু তত্ত্বাবধায়কের সময় ওই একটি বাউন্ড আছে যে 3 মাসের একটি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের আজকে যে বিষয়টি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে গঠন করার বিষয়ে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট থেকেও সেখানে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে যে এটি আসলে হবে বা করা সম্ভব, সব কিছুই এই অবস্থায় আছে। আমরা কি এটিকে 3 মাসের মধ্যে ঘুরিয়ে নিব, নাকি এটি আসলে কাজ করতে, কারণ আমরা অনেক বেশি রিফর্মের কথা বলছি, এটি তো 3 মাসে সম্ভব নয়, এটি কিছু বলবেন এটা নিয়ে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু সরকার গঠনের আগে থেকেই অল্প বিস্তর হতে উঠছিল, এবং সরকার গঠনের পরেও কোনো কোনো উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। এটার উত্তর আসলে এই মুহূর্তে সম্ভবত তাদের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু এই প্রশ্নের উত্তরে যাবার আগে আপনাকে গোড়াতে আসতে হবে যে কিসের প্রেক্ষিতে আপনি এই সরকার গঠন করেছেন। একটা শিক্ষার্থী বা ছাত্র জনতার বিপ্লবের পরে বা একটা অভ্যুত্থানের পরে আপনি এই অবস্থায় এসে দাঁড়িয়েছেন। আমরা এখন আর সেই 60-এর দশকের মতো একটা ক্লাসিক্যাল সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলছি না, এটা একটা পুঁজিবাদী ব্যবস্থা। আমরা চাই যে এই পুঁজিবাদী ব্যবস্থাটা কল্যাণমুখী হোক, আরও বেশি জবাবদিহিতামূলক হোক, এইভাবেই তো আমরা চিন্তা করি। আমার মনে হয় যে আমার সমালোচক দ্বিমত পোষণ করবে না, আমরা নিশ্চয়ই একেবারে সেই পুরনো দিনের আমরা সেই ক্লাসিক্যাল মার্কসিস্ট আলোচনার মধ্যে যাচ্ছি না। এবং একই সঙ্গে আমরা এটাও মনে করি যে এখানে প্রত্যেক মানুষের অধিকার থাকবে, এবং সে প্রত্যেকের প্রবেশাধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে, নির্বাচনের অধিকার থাকবে, অংশগ্রহণের অধিকার থাকবে, এবং তার সম্পদ ব্যবহার করা, সেই সম্পদ তার কাজে আসা, যে কথাগুলো আমরা সবসময়ের জন্য বলে থাকি, সুশাসন তো এগুলোই সব কিছু মিলে, তার আইনের শাসন সেখানে থাকবে। এখন যে জন অভ্যুত্থানের প্রেক্ষিতে আপনি এখানে দাঁড়িয়েছেন, বা আমরা আজকে এই আলোচনাটা করছি, এই বিশেষ পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, সেটা যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, ছাত্র জনতা, যাদের মুখপাত্র ছাত্ররাই বা শিক্ষার্থীরা, আমাদের ছাত্রছাত্রীরা, তাদের আশা আকাঙ্ক্ষা কী, আমরা কিন্তু ওই প্রশ্নের উত্তর খোঁজবার আগে এই প্রশ্নে যাওয়াটা বেশি প্রয়োজন। কারণ এই আলোচনা প্রথমে যত বেশি আমরা করেছি, যত এরপরে আমরা অগ্রাধিকারের খাত, আমরা প্রকল্প নিয়ে কথা বলবো, আমরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমাদের এই পরিসরের আলোচনা থেকেও কিন্তু এটা সরে যেতে থাকবে, এবং সেই সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি তাদের ওই বিষয়টা ধরেন, তারা যে প্রস্তাব দিয়েছেন, আমরা কেবল তার মধ্যে আটকে থাকছি না, তাদের যে ধারণাটা, তাদের যে লক্ষ্য এবং তাদের যে স্বপ্ন, সেইটাকে আপনি এখন বাস্তবায়ন করবেন কিভাবে, সেইটার যদি প্রধান যে দুটো শব্দ আমরা বারবার শুনেছি, সংস্কার আর একটা মেরামত। রাষ্ট্র মেরামতের কথা তারাই বলেছিলেন যখন তারা এর আগে রাস্তায় ছিলেন, তারা নিরাপদ সড়ক আন্দোলন, তখন আমরা এই শব্দটা এনেছি। এই শব্দ কিন্তু আমাদের রাজনৈতিক ভোকাবুলারিতে ছিল না, বা আমাদের উন্নয়ন আলোচনায় আমরা কিন্তু কখনো করিনি যে রাষ্ট্র মেরামতে। মাঝে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলভবনের দেওয়ালে এটা সেটা লিখে যেত, সেগুলো আমরা দেখতাম, পড়তাম, তখন মেরামত জাতীয় দুই একটা শব্দ দেখেছি। সেগুলো তো বহু
যুগ আগের কথা, মানে অনেক দশক আগের কথা। এই রাষ্ট্র মেরামত আর একটা সংস্কার, আপনি যদি দুটো বিষয় দিকে নিবদ্ধ করেন, কোথায় কোথায় আপনি সংস্কার চান? আমি আপনার কথার মাঝখানে ফাজল সাহেব যিনি লেখেন, নিয়মিত কলাম লেখেন, তার একটা তালিকা দেখছিলাম যে সরকার কি কি করতে পারে। তো পড়তে গিয়ে দেখলাম 10টার মতো, এবং উনি যখন আলাপ করছিলেন আমি দেখলাম কোনো কিছু তার বাকি নাই। এখন যদি এটা পড়তে চাই তাহলে হয়তো দর্শকরা বলবেন এই আলোচনা করবার জন্য আপনারা আসছেন, এ তো আমিও জানি। কিন্তু আপনি যদি সংস্কারে আসেন তাহলে সম্ভবত প্রথম যে জায়গাটা আসছে সেটা হচ্ছে আপনার নির্বাচন সংক্রান্ত সংস্কার। আপনি কি করবেন? আপনি মেয়াদের কথা উঠাচ্ছেন যে একই রাজনৈতিক দল বা সরকার কয় মেয়াদে থাকবে, আপনি সেই সংস্কারের প্রসঙ্গে যাবেন কিনা, আপনি দ্বিকক্ষে যাবেন কিনা, আপনি সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের প্রসঙ্গে যাবেন কিনা, আপনার সংখ্যা বাড়বে কিনা, আপনি যে সংবিধান দিয়ে যাত্রা শুরু করেছিলেন যে বাস্তবতায়, তারপরে আরো অনেক কিছু আমাদের যোগ হয়েছে। আমরা কাজে অকাজে প্রচুর সংশোধনী করেছি, প্রয়োজনে অপ্রয়োজনে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা হাত দিইনি। সবচেয়ে বড় যেটা আমরা যে আলোচনা গত 2-3 দশক ধরে করছি, যে সরকার প্রধানকে আমরা যে কর্তৃত্ব এবং ক্ষমতা প্রদান করছি সেটাই স্বৈরতন্ত্র তৈরি করছে কিনা, সেটাই এক ধরনের ইলেকটোরাল অটোক্রেসির দিকে নিয়ে যাচ্ছে কিনা। আমরা রাষ্ট্রপতি শাসন থেকে যে সংসদীয় শাসনে এসেছিলাম, যে আমরা আরো অংশগ্রহণমূলক, আমরা আরো হয়তো আলোচনামূলক একটা অবস্থার মধ্যে যাব, সেটার বিপরীতে আমরা দেখলাম সেটা আর একজন রাষ্ট্রপতিকেই আমরা কিন্তু সংসদের প্রধান মানে কাইন্ড অফ আমরা সেটা তৈরি করে দিচ্ছি। এই বিষয়গুলো যদি আপনি এখন সংস্কারের আওতায় আনেন, অন্যগুলো বাদ দিলাম, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদি, সেগুলো তো আছেই প্রত্যেকটা সেক্টর, তাহলে তো এই উত্তর আসলে দেওয়াটা কঠিন। এবং মেরামতের যদি প্রসঙ্গ আসেন তাহলে রাজনৈতিক মেরামত, এখন রাজনীতির মেরামত কে করবে? আমরা রাজনৈতিক মেরামত নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে শব্দ বিরতির সময় হয়েছে বোধহয় আপনার, যে একটি বিরতির সময় হয়েছে, আমরা আসলে বিরতি নিতে চাইছিলাম না, তারপরেও একটি বিরতি নিতে হচ্ছে। ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। কোনো আনুষ্ঠানিকতা না করে আমি শামীম স্যারের কাছে জানতে চাই, আপনি আপনার কথা ধরে আমি যেখানে ছিলাম, আপনি প্রশ্নটা করেছিলেন একটা টাইম ফ্রেম বা একটা সময় নিয়ে সরকারের, আমি কিন্তু ঘুরিয়ে উত্তরটা দিচ্ছি। এবং আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই শিক্ষার্থীদের বা এই বিশাল যে গোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী, যারা এখনো পর্যন্ত আপনি দেখেন আইন শৃঙ্খলার আমরা পুরোপুরি পুনরুদ্ধার করতে পারিনি, এখনো রাস্তায় তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন, এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, এমন কিছু কাজ তারা এখনো করছেন যেটা তাদের করবার কথা না। সেটা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে তারা কিছুদিন করতে পারবেন, কিন্তু তারপরে তো আবার আপনাকে পদ্ধতিতে ফিরতে হবে। সেটা একেবারে আমাদের এই মুহূর্তের দাবি। এখনো ছোট ছোট জায়গায় মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো অনেকে স্বস্তিতে নাই, এখনো আমরা যে কাহিনীগুলো শুনতে চাই না সেগুলো ঘটছে। এমনকি অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্যভাবে যদি বলি, রাস্তায় আসার সময় যে চ্যানেলের গাড়িতে আসছে সেটা 2বার থামিয়ে অত্যন্ত অল্প বয়সী কিশোররা, তারা শিক্ষার্থী কিনা আমি জানি না, হয়তো তাদের কাজ নাই বা এই মুহূর্তে তারা কোনো কিছু করতে পারছেন না, এবং গলায় অন্য শিক্ষার্থীদের যেমন একটা ট্যাগ আছে আমরা বুঝতে পারছি, সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, তারা গাড়ির কাজ থামিয়ে বলছে তারা বিরিয়ানি খাবে। গত 72 ঘন্টায় বা 78 ঘন্টায় বাংলাদেশের এখন জনপ্রিয় শব্দ হচ্ছে আমি বিরিয়ানি খাবো অথবা খিচুড়ি খাবো, আমাকে টাকা দিতে হবে। এবং এটা স্পষ্ট একেবারে ওই শব্দে আমি উচ্চারণ করছি। যদি নীতি নির্ধারকরা অনুষ্ঠানগুলো শোনেন তাহলে তাদের মাথায় রাখতে হবে যে একটা চক্র অত্যন্ত শক্তিশালী, যারা আমি জানি না ওইভাবে বলাটা ঠিক হবে কিনা, মানে ডাকাতির পরের যে স্তরটা আছে, যে ঠিক আছে এখন ডাকাতি করা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন লোকের বাড়িতে যাচ্ছে, কারোর হাতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যাচ্ছে, তারা চাঁদা আদায় করছেন, তারা টাকা তুলছেন, তারা চলে গেছেন যারা তাদের লোক কিনা আমরা জানি না, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, তারা অন্য যে সমস্ত দল এতদিন ছিলেন তাদের পৃষ্ঠপোষক লোক কিনা আমরা জানি না, তারা একেবারেই মানে আইন শৃঙ্খলা বিরোধী কোনো ব্যক্তি কিনা তারা আমরা জানি না, তারা যারা রাস্তায় নেমেছিলেন আক্রমণ করবার জন্য তাদের অংশ কিনা আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আমি নিজে অসংখ্য আমার সহকর্মীদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে সংবাদ পাচ্ছি বাড়িতে খিচুড়ি খাবার জন্য টাকা চাইতে যাচ্ছে। এই চ্যানেলের গাড়ি আসার আগে গাড়ি থামিয়ে 2বার বিরিয়ানির টাকা চেয়েছে তারা, মানে বিভিন্ন পকেটে বিভিন্ন জায়গাতে, যেটা প্রত্যেকটা মানুষকে আহত করছে, প্রভাবিত করছে, অস্বস্তিতে ফেলছে। শিক্ষার্থীরা সারা রাত জেগে চোর ডাকাত ঠেকানোর জন্য পাহারা দিচ্ছেন, এই কাজ তো তাদের না। এখন বরং এত বড় অভ্যুত্থানের পরে তারা যেটা বলতে চাইছেন সেটা আগের আপনার ওই প্রসঙ্গে, যে তারা এই অভ্যুত্থানটা করেছেন শুধু না, করবার পরে তারা একটা কর্মপরিকল্পনাও কিন্তু মাথায় রেখেছেন, এবং সেই কর্মপরিকল্পনা এই সরকার গঠনের আগেই কিন্তু তারা বলেছেন। এখন
খুব সংক্ষেপে বললে এটা হয় তাদের এই যে ধারণা, তারা হয়তো সেটা একটা ফিলোসফিক্যাল ফর্মে বলেছেন, একটা মোটা দাগে বলেছেন, যেটা সংস্কার এবং মেরামতের প্রসঙ্গে। তারা কিছু এলাকাও চিহ্নিত করেছেন যে এই জায়গাগুলোতে হাত দিতে হবে। আমাদের কাজ হবে কি, তারা তো নীতির ভাষায় কথা বলেননি, তারা তো পরিকল্পনা, আমি নীতি বলতে পলিসি অর্থে বোঝাচ্ছি, তারা তো পরিকল্পনার ভাষায় বলেননি, তারা তো কি করে বাস্তবায়ন হবে সেইটা তাদের সহযোগিতা করাটা এখন আমাদের কাজ। তো সেই অর্থে আপনি টাইম ফ্রেমটা যদি প্রশ্ন করেন, তাহলে ওই দুই নিরিখে এখন এই সরকারকে আমরা কতটুকু কাজ করতে দিতে চাই এই সংস্কার এবং মেরামতের, অথবা আমরা পরবর্তীতে যে ট্রানজিশনটা চাচ্ছি নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তারা কতটুকু এই ধারাবাহিকতা রাখবেন, নাকি এখানে শুরু করা হবে তারা বাকিটুকু বাস্তবায়ন করবেন। একটা সোশ্যাল কন্ট্রাক্টে আমরা যাব যে তুমি যেই যাও না কেন, তোমার ইশতেহারে সুনির্দিষ্টভাবে শুধু বলা না, তোমাকে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা একটা পলিটিক্যাল কন্ট্রাক্টে যেতে হবে ইউরোপের মতো, যে করতে বাধ্য থাকিব। আমি এই বিষয়টি নিয়ে এভাবে আমি টাইম ফ্রেমটা দেখার চেষ্টা করছি। জাহিদুর রহমান স্যারের কাছে জিজ্ঞেস করব যে আমাদের রাজনৈতিক চর্চা কিন্তু এক ধরনের, শুধু এই দল থেকে ওই দল শুধু পরিবর্তন হতে দেখেছে মানুষ, কিন্তু আচরণগুলো পরিবর্তন হয়নি। এই যে একটা অভ্যুদয় হয়ে গেল, এই সময়ে যতটুকু সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, রাজনৈতিক চর্চাগুলো কি কিছুটা পরিবর্তন বা নিজেদের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন কিনা? এটি তো এক ধরনের বার্তা দেয় যে এই ধরনের চর্চাগুলো আমরা আসলে চাই না, এগুলোকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ, আসছি ওই জায়গায়। কিন্তু এই যে একটা প্রশ্ন আপনি ভাইয়াকে করেছিলেন, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মধ্যে নির্বাচন। মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলে আমাদের কনস্টিটিউশনে নেই, এখন অন্তর্বর্তী না, আমাদের সংবিধানে না, আমরা এটা অন্তর্বর্তী বলছি। আমাদের সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ তার প্রথম পাপ এবং তার যে এভিল ইন্টেনশন আছে আমরা বুঝেছিলাম। 8 সালে তারা ইলেক্টেড হয়েছে, তারা 11 সালে এসে সংবিধান সংশোধন করলো সুপ্রিম কোর্টের। ওই যে বললাম ক্রিমিনালস, বিচারপতি খায়রুল হক কোথায় আছেন আমি জানি না, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্রিমিনালস, যিনি বাংলাদেশের স্টেটটাকে ধ্বংস করে গেছেন। ওনার ওই সেই কুখ্যাত রায়, যদিও রায় পর্যবেক্ষণ ছিল যে রাখিলেও রাখিতে পারে, কিন্তু এই কুখ্যাত রায় বাংলাদেশকে যদিও ধ্বংস করে দিয়ে গেছে। যাই হোক, তো ওইটার পর 15th অ্যামেন্ডমেন্ট হলো, যেটা দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল হয়ে গেল। শুধু তত্ত্বাবধায়কই নাই, এখন যে সরকারটা আছে এটা অসাংবিধানিক, আই রিপিট, এটা অসাংবিধানিক। এবং 15th অ্যামেন্ডমেন্টের সরকার সাথের কয়েকটা ধারা করেছে, যেখানে আপনি যদি পড়ে দেখেন এই সংবিধানের কোনো ধারার প্রতি অনাস্থা তৈরি, বাতিল ইত্যাদি ইত্যাদি করার জন্য যদি কেউ বল প্রয়োগ করে বা সমর্থন করে, তার মানে এই সরকারে যারা আছে, স্টুডেন্টরা যারা আছে, আমি নিজেও এটার বিরুদ্ধে চেঁচামেচি করেছি, শেখ হাসিনা যদি এখন ক্ষমতায় আসে আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে। এত বড় ক্রাইম অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন। তার মানে এখন ওই সরকার নাই, সুতরাং 3 মাসের টেনিওরের প্রশ্নই আসে না। এখন যেটা হতে হবে সেটা আসলে এক ধরনের সবার মধ্যে মতৈক্য হতে হবে। এর মধ্যে রাজনৈতিক আছে, রাজনৈতিক দলই শুধুমাত্র এখানে স্টেক হোল্ডার্স না, খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার স্টুডেন্টস, তারা এই আপরাইজিংটাকে তারা লিড দিয়েছে, তাদের খুব গুরুত্বপূর্ণ সে আছে, সিভিল সোসাইটি আছে, অল আদার পিপল আছে। দেশটা কিন্তু সবার, সুতরাং যিনি সফল হয়েছেন তিনি যে সব কিছু করে ফেলবেন নট নেসেসারিলি। তালেবান জোর করে ক্ষমতা দখল করে ফেললো তো, কিন্তু আমরা একটা আওয়াজ করি সবসময় যে আফগানিস্তানের মানুষকে আসলে তালেবানকে চাইছে। সো সবাই স্টেক হোল্ডার, এই স্টেটের আমরা সবাই মালিক। সো ওই আলোচনা করে ঠিক করতে হবে এই জিনিসটা কত দিনের হবে। আর সেটা সংস্কারের যদি চিন্তা হয় 3 মাস 6 মাস আসলেই খুব কম সময়, ইট শুড বি মোর দেন দ্যাট। এখন আপনি আরেকটা প্রশ্ন করেছেন আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা পরিবর্তন হবে কিনা। আমি এই ব্যাপারে আবার খুব অনেক কথা বলার আছে, যে কনস্টিটিউশন এই করতে পারি সেই করতে পারি। একটা বিখ্যাত বই আছে, ওয়ান অফ মাই ফেভারিটস, এই বইটার নাম হচ্ছে হাউ ডেমোক্রেসিস ডাই। এই বইটার রাইটার হচ্ছে লেভিটস্কি অ্যান্ড জিবলার, দুজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। ওনাদের ওখানে একটা খুব সুন্দর এক্সাম্পল আছে। আমেরিকা আর আর্জেন্টিনার কনস্টিটিউশন ফেডারেল পার্ট ছাড়া অলমোস্ট কপি, মানে আর্জেন্টিনা আমেরিকার কনস্টিটিউশনকে কপি করেছে। আমেরিকা তার স্বাধীনতার পর একবারও মিলিটারি শাসনে যায় নাই, কিন্তু আর্জেন্টিনা বেশ কয়েকবার গেছে। সো আপনি কনস্টিটিউশন, শেখ হাসিনা লিখে রেখেছেন, শেখ হাসিনা লিখে রেখেছেন এদের মৃত্যুদণ্ড হবে। মানে আমি মৃত্যুদণ্ডের পটেনশিয়াল আসামি, কিন্তু আমিও, কারণ আমি এইগুলো, এই যে এটা এবং এই পতন, শেখ হাসিনার পতন বা তার পদত্যাগ তো কনস্টিটিউশনাল পথে হয় নাই। যে সরকার হয়েছে কনস্টিটিউশনাল নো, আমাদের ভবিষ্যতের কোনো মানে পার্লামেন্ট এটাকে কিন্তু র্যাটিফাই করতে হবে, একটা সংশোধনী করে এগুলো সবগুলোকে বৈধতা দিতে হবে। অর্থাৎ সাংবিধানিক যে অসাংবিধানিক কাজ হচ্ছে এখন। আচ্ছা, এখন যেটা জরুরি, কারণ কি জানেন, একটা গণঅভ্যুত্থানের পর জনগণের কথাই আসলে মূল কথা, এবং ওটাই সংবিধান। সো ডক্ট্রিন অফ নেসেসিটি। আমি যে কথাটা বলছিলাম যে আপনি
লিখে টিখে রাখলে রিফর্ম দরকার আছে, কিন্তু দিনের শেষে না আমি একটা জায়গায় যদি আমরা ঠিক রাখতে পারি, আমি যদি একেবারে বটম লাইন বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন প্রতি 5 বছর পর এনশিওর করতে পারেন, আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর চরিত্র এত খারাপ হবে না। একটা ছোট উদাহরণ দেই, আওয়ামী লীগ যদি মনে করতো 14 সালের নির্বাচনে তারা হারতে পারে, ওরা যেহেতু তত্ত্বাবধায়ক বাতিল করে রেডি হয়ে গেছে, ও বিএনপিকে এত পেটাতো না, এত নির্যাতন করতো না, কারণ তার মনে হতো যে আমি যদি রাজনৈতিক চর্চাটি আসলে পরিবর্তন করতে হবে, আগে এনশিওর করতে হবে যে 5 বছর পর পর নির্বাচন মানুষ যেন তার নিজের ভোটাধিকারটি পায় এবং সেটি নিশ্চিত হয়। একটি ছোট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। শেষ প্রশ্ন যদি দুজনের কাছেই রাখতে চাই, আমরা সবসময় একটি কল্যাণ রাষ্ট্রের আশা করি যেখানে বাক স্বাধীনতা থাকবে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান সব ধরনের মৌলিক অধিকারগুলো থাকবে, শিক্ষার অধিকার থাকবে। দুজনের কাছেই জিজ্ঞেস করতে চাই যে কল্যাণ রাষ্ট্রটি আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি, কোন জায়গায় রিফর্মগুলো খুব বেশি জরুরি আমাদের? দেখুন, যে কোনো কল্যাণ রাষ্ট্রের প্রথম বিষয়ই হচ্ছে জবাবদিহিতা। আপনি যদি জবাবদিহিতায় না যান, তাহলে আর একজনের কল্যাণে কি প্রয়োজন, আরেকজনের অধিকারের কি প্রয়োজন, সেটা তো আপনি অনুভব করবেন না কখনো। এবং এই ঘাটতিটাই তৈরি হয়েছে এই জায়গাতে। এটা যে জনগণের রাষ্ট্র, সেই ধারণা থেকেই তো আসছে, এবং জনগণকে বাঁচাতে হবে। এবং কল্যাণ রাষ্ট্রের সঙ্গে আপনি এতক্ষণ যে সংস্কারগুলোর কথা বললেন, আপনি যদি অর্থখাতের সংস্কার না করেন, যার ট্যাক্স প্রদান করবার কথা সে যদি না দেয়, ট্যাক্স দেবার পরে যদি একদম সাধারণ মানুষের ভাষায় বলছেন, যদি আমি তার বিনিময়টা না বুঝি যে আমি এটা থেকে কি পাবো, আমি সেবা খাতগুলো থেকে যদি আমি বঞ্চিত হই, রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, কোভিডের পরে কতবার বলা হয়েছে যে এইটাই সুযোগ স্বাস্থ্য ব্যবস্থাকে এবং জনস্বাস্থ্যকে ঢেলে সাজাবার, আমরা কিন্তু সেদিকে মনোযোগ দিতে দেখি। শিক্ষা খাতের ক্ষেত্রে আপনি যদি জনস্বাস্থ্য না থাকে, আপনার যদি শিক্ষা খাত না থাকে, আপনি বারবার বলছেন আপনার একটা তরুণ জনগোষ্ঠী, এটা তো অনন্তকাল থাকবে না, এটা হয়তো আর কয়েক বছর থাকবে, তারপরে আপনার কাছে থাকবে না। কিন্তু এই জনগোষ্ঠীকে আপনি কিভাবে গড়ে তুলেছেন? আপনার কি সারা জীবন কেবলমাত্র মেকানিক হবার জন্যে? কেবলমাত্র আপনি ওইভাবে যদি বলেন, আমি কোনো গ্লানিকর অর্থে বলছি না, অন্য কোম্পানির জন্য কাপড় কেটে জামা বানিয়ে এইটা দিয়েই তৈরি পোশাক দিয়ে আমি কেবলমাত্র, আমার সৃজনশীলতার প্রয়োজন হবে না, আমার শিক্ষা কি ওই মাত্র? অতএব আপনি যেটা বললেন কল্যাণমুখী, আমার এই মুহূর্তে শিক্ষার বড় সংস্কার প্রয়োজন। একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, যেটা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আরেকদিন আমরা কথা বলবো, যে তার ব্যবস্থাপনা থেকে শুরু করে, তার কার্যক্রম থেকে শুরু করে, তার সবকিছু, এমনকি তার প্রশাসন থেকে শুরু করে, অর্থাৎ সবগুলো মিলে আমি মনে করি যে সরকারেও কিন্তু অনেক রিফর্ম দরকার, বিশেষ করে আমরা যদি নির্বাচন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, সবকিছু, এমনকি গণমাধ্যম, যে গণমাধ্যমে আমরা আছি, এটা নিয়ে হয়তো আমরা আরেকদিন বলেছি যে গণমাধ্যম তার কথা বলতে পারে না, এটিও নিশ্চয়ই আমরা এটা দেখেন, এটা শুধু আইনের মধ্যে আটকে রাখতে হবে না, গণমাধ্যম ব্যবস্থাপনার কি হবে, সেটা বিকাশের জন্য আমরা কি ব্যবস্থা করছি, এই খাতের আরো প্রতিযোগিতামূলক করবার জন্য কি করছি, সব মিলে আপনি যে প্রশ্নটা করেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্রের দিকে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন সরকার নিয়ে আমাদের আলোচনা আরো চলবে। সবাইকে ধন্যবাদ।